টি-20 বিশ্বকাপ একেবারে দরজায় কড়া নাড়ছে। বাংলাদেশ দলের দুটো প্রস্তুতি খেলা রয়েছে। দুটো প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশ দল ওমানে ফিরে আসবে, যেখানে তাদের বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে। তিনটা ম্যাচ, এবং আশা করছি বাংলাদেশে তিনটা ম্যাচ জিতবে। তারপর বাংলাদেশ মূল পর্বে যাবে, যেখানে মূল লড়াইটা বড় বড় টি-20 বড় বড় বাঘা বাঘা দলগুলোর সাথে কেমন করবে বাংলাদেশ, এই নিয়ে আজকে আমাদের সংবাদ সংলাপ। আপনাদের সাথে রয়েছে আমি তাই অনন্ত, এবং আমন্ত্রণ জানাতে চাই আমার দুজন অতিথিকে। আমার সাথে প্রথমে যুক্ত হচ্ছেন বাংলাদেশের ক্রিকইনফো করেসপন্ডেন্ট মোহাম্মদ ইসলাম, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। এবং অলরাউন্ডারের হেড অফ স্পোর্টস দেব চৌধুরী। চৌধুরী, ভালো আছেন আপনি? আমি ভালো আছি অনন্ত, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। চৌধুরী, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। জি, বাংলাদেশের কাছ থেকে ওয়ার্ল্ড কাপে এক্সপেকটেশনসটা কি আপনার? খুব ডিফিকাল্ট কোশ্চেন। এক্সপেকটেশনস মাথা থেকে একরকম, হার্ট থেকে আরেক রকম। হার্ট থেকে অবশ্যই চাই আমি বাংলাদেশ ভালো করুক, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ ভালো করবে। কিন্তু মাথা থেকে যদি বলি, সেখানে অনেক ইফস অ্যান্ড বাটস, অনেক লজিক, অনেক ইকুয়েশনসের ব্যাপার আছে। এটা আসলে অনেক লম্বা আলোচনা। মোহাম্মদ ইসলাম, খালেদ মাহমুদ সুজনের একটা ইন্টারভিউ দেখছিলাম, 1-2 দিনের মধ্যেই বলেছেন যে টি-20তে যে কোনো কিছু সম্ভব, বাংলাদেশ যদি সেমিফাইনাল খেলে উনি অবাক হবেন না। একমত আপনি? হ্যাঁ, আমিও অবাক হব না, কিন্তু এটার আসলে অনেকগুলো স্টেপ, যেমন বাংলাদেশের সবচেয়ে ডিফিকাল্ট স্টেপটা হবে এই তিনটা ম্যাচ, ওমান, পিএনজি আর স্কটল্যান্ডের বিরুদ্ধে। এবং তারপরে যদি যদি গ্রুপে টপ হয়ে উঠতে পারে, তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশের সুযোগটা একটু ক্লিয়ার থাকতে পারে। হয়তো দু একটা টিম আছে এই গ্রুপে আসবে যাদেরকে বাংলাদেশ হারানোর মতন ক্যাপাবিলিটি রাখে। ইনফ্যাক্ট সব টিমকে হারানোর ক্যাপাবিলিটি বাংলাদেশ দেখিয়েছে কয়েকদিন আগে। তো আমিও খুব একটা সারপ্রাইজ হব না যদি এই বাংলাদেশ টিম, স্পেশালি গত 2 মাসের যেসব পারফরমেন্স, ইফ দে মেক ইট টু দ্য সেমিফাইনাল। বা দেব চৌধুরী, বাংলাদেশের রিসেন্ট পারফরমেন্সে দুটো সিরিজে নিশ্চয়ই সমর্থকরা অনেক খুশি হবে, সবচেয়ে বেশি খুশি হবে বোর্ড। দুটো সিরিজই বাংলাদেশ জিতেছে, ইনফ্যাক্ট এর আগে অ্যাওয়েতেও জিতেছে, 3টা সিরিজ জিতেছে টানা। কিন্তু যে প্রশ্নটা সবচেয়ে বেশি শোনা লাগছে এই সময়ে, যে নিজের মতো করে পিচ বানিয়ে এই জয় আসলে বিশ্বকাপে কতটুকু হেল্প করছে। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু এই প্রশ্নের উত্তরে বলেছেন, আমি অনেক খুশি, জয়টা নিয়ে যাচ্ছি। আপনি আসলে কিভাবে দেখছেন ব্যাপারটা? দেখেন, এটা মাহমুদুল্লাহ রিয়াদ না, আপনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, কোচেস, প্লেয়ার্স সবাইকে জিজ্ঞেস করেন, সবাই আপনাকে একই কথা বলবে, একই রকম উত্তর দেবে। এটার মূল কারণটা হচ্ছে উইনিং ইজ এ হ্যাবিট। এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দুটো বড় দলের এগেনস্টে ব্যাক টু ব্যাক সিরিজ জিতে, তার আগে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ জিতে, যে উইনিং মেন্টালিটি, যে কনফিডেন্স, টিম কনফিডেন্স এবং ইন্ডিভিজুয়াল কনফিডেন্স নিয়ে আপনি ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা টিমের পক্ষ থেকে কথাগুলো যদি বলা হয়, দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্যাট। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট, যে ব্যাপারটা বারবার বলা হচ্ছে যে উইকেটটা কেমন ছিল, এটা খুব সিগনিফিকেন্ট একটা ব্যাপার। সিগনিফিকেন্ট ব্যাপার হচ্ছে এই জন্যে যে বাংলাদেশ বোলিং ওরিয়েন্টেড ওয়েতে কিন্তু সিরিজগুলো জিতেছে, এক্সকিউজ মি। কিন্তু ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি হিসেব করেন, আপনার হাতে গোনা 2-1 ব্যাটসম্যান ছাড়া কেউই রান করতে পারেননি। ম্যাচ জেতা যদি আপনাকে কনফিডেন্স দেয়, আমার লজিকটা যেখানে, সেই ক্ষেত্রে পার্টিকুলার ইন্ডিভিজুয়াল যখন রান না করবেন, সেটা তাকে কনফিডেন্স লো করবে। তাই তো হওয়ার কথা। আপনি ম্যাচ জিতে কনফিডেন্স পাবেন, কিন্তু রান না করে কনফিডেন্স পাবেন, এটা তো হতে পারে না। সেই হিসেবে আমি বলবো যে ওই জায়গাটা থেকে যদি তারা মেন্টাল সেটব্যাকটা কাটাতে পারেন, যে না, উইকেটটা প্রপার ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না, যে কারণে আমি ব্যাটসম্যান রান করতে পারিনি, ফরগেট ইট। ওয়ার্ল্ড কাপের উইকেট এর চেয়ে অনেক বেটার হবে বলেই এক্সপেক্টেড। সেখানে আমি আমার আইডিয়াল পারফরমেন্সটা বের করব, কিন্তু জেতার কনফিডেন্সটা আমার মধ্যে টিম ওয়াইজ, ইন্ডিভিজুয়াল ওয়াইজ থাকবে। এটা যদি থাকে, তাহলে বাংলাদেশের আমার মনে হয় যে দের ইজ এ ভেরি গুড চান্স। ইসাম ভাই তিনি খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন, কেননা যে কোনো টুর্নামেন্ট, এটা আমরা বরাবরই শুনে আসছি, স্টার্টটা খুব ইম্পর্টেন্ট। ওয়েদার আপনি পাপুয়া নিউ গিনির এগেনস্টে খেলেন, আপনি অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলেন, আপনার স্টার্টটা যদি ভালো হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনে একটা গো থ্রু পাবে। কেননা আমি যদি ভুল না করে থাকি, ওমান এবং ইউনাইটেড আরব আমিরাতসের উইকেট অলমোস্ট সিমিলার, ওয়েদারও অলমোস্ট সিমিলার। আপনি যদি গ্রুপ পর্বের প্রথম 3টা ম্যাচ জিতে এবং মোস্ট সিগনিফিকেন্টলি যদি ডমিনেটিং পারফরমেন্স করে জিতে পরের পর্বে যেতে পারেন এবং গ্রুপ টপ হয়ে, সেটা সত্যিকার অর্থেই বাংলাদেশকে যে কনফিডেন্সটা দিবে, আমার মনে হয় ওটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ জেতার কনফিডেন্সের চেয়ে আরও একটু লঙ্গার ওয়েতে বাংলাদেশের পেছনে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। দেব চৌধুরী যেটা বলছিলেন, মোহাম্মদ ইসলাম, আপনি কি একমত কিনা, নাকি আপনি একটু অন্য কিছু ভাবছেন এই বিষয়ে? না, মানে জিনিসটা ওরকম যে আসলে মানে আমরা কথা বলছি ব্যাটসম্যানদেরকে নিয়ে। ব্যাটসম্যানরা যদি এখন নিজেদের থেকে ওই জায়গাটা আটকায় থাকে, যে ইফ দে আর স্টাক ইন দ্যাট পয়েন্ট, যে না আমরা রান করে আসি নাই, তা আমাদের জন্য ডিফিকাল্ট হবে, আমার মনে হয় এই মেন্টালিটির জায়গা আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে নাই। সবাই হোম কন্ডিশনে খেলে। এই বছর
ইন্ডিয়াকে দেখলাম ইংল্যান্ডকে নিজেদের কন্ডিশনে খুব ভালোভাবে হারায়। আপনি যদি ইংল্যান্ডে যান, ডিফারেন্ট কন্ডিশনস, একদমই নিজেদের মতন কন্ডিশন করে নেয়। আমরা যতবার নিউজিল্যান্ড গেছি, এবং এটা একটা বিষয় ছিল, নিউজিল্যান্ডের প্লেয়াররাও কিন্তু বাংলাদেশে একই কথা বলছে যে যখন তারা আমাদের দেশে আসে আমরা তো গ্রিন ট্র্যাক। সো ইউ আর অ্যাবসলিউটলি ফাইন উইথ দ্য পিচ। আমার কাছে মনে হয় যে হোম কন্ডিশনে থাকবে। আর উই ডোন্ট নো, আমরা একটা সারপ্রাইজও পাইতে পারি ওমানে না হলেও ইউএইতে যখন যাবে, কারণ আবুধাবি, দুবাই, শারজায় এমন ইউসেজ হয়েছে পিচগুলার, হু নোজ যে কোন পিচের কীরকম বিহেভিয়ার থাকে। অলরেডি শুনছি আমরা যে মাঝে মধ্যে বল খুব টার্ন করতেছে, বল লো থাকতেছে। তো গোয়িং ডিপার ইনটু দ্য টুর্নামেন্ট হয়তো বাংলাদেশ তাদের নিজেদের মতন একটা কন্ডিশন পেয়েও যেতে, কমফোর্ট জোন পেয়ে যেতে পারে। দীপ চৌধুরী, আইপিএল এর প্রচুর ম্যাচ আমরা দেখছি লো স্কোরিং হচ্ছে, 125-26 ডিফেন্ড করে ফেলছে, আবার 135 করতে গিয়ে লাস্ট ওভারে খেলা যাচ্ছে। আইপিএল অবশ্য বেশিরভাগ ম্যাচই লাস্ট ওভারে যায় অন অ্যান্ড অফ। তো এমনি আপনি পিচগুলো দেখে কি মনে হচ্ছে আপনার? বিশ্বকাপে ডেফিনেটলি এই পিচগুলো ইউজ হবে না, বাট স্টিল একটা টাচ তো রয়েই যায়। অনন্ত, একটা ব্যাপার হচ্ছে কি, এই কোশ্চেনটা মাহমুদুল্লাহ রিয়াদ যখন টিমের সঙ্গে ট্রাভেল করে তার আগে তাকে করা হয়েছিল, তো তিনি খুব স্পষ্ট করে উত্তর দিয়েছিলেন যে উইকেট যত স্লো হবে বাংলাদেশের অ্যাডভান্টেজ তত বাড়বে। আপনি সেমিফাইনালের কথা বলছিলেন না, তো আমি নিজেও রিপোর্ট করেছিলাম যে অ্যাকচুয়ালি হাবিবুল বাশার সুমনের বক্তব্য নিয়ে তারা বিশ্বাস করেন বাংলাদেশ সেমিফাইনাল খেলার মতো কেপেবল টিম, যথেষ্ট কেপেবল। এটার পেছনে সবচেয়ে বড় রোল প্লে করবে হচ্ছে উইকেট। উইকেট যদি লো হয় বাংলাদেশের সম্ভাবনা তত বেশি বাড়বে। উইকেট যত বেশি ফ্রেন্ডলি হবে, যত বেশি ব্যাটিং ট্র্যাক হবে, যত বেশি স্পোর্টিং হবে, বাংলাদেশের সম্ভাবনা তত কমবে। আমি কেন বলছি এটার পেছনে লজিকটা হচ্ছে যে ধরেন বাংলাদেশ টিম যদি ব্যাটিং করে, আগে ব্যাটিং করলো, বাংলাদেশ টিমের ব্যাটিং যে কন্টিনজেন্ট আছে তাদের অপটিমাম লেভেলটা কত করবে? 180, 190, 195, সর্বোচ্চ 200, এটাই তো বাংলাদেশের অপটিমাম। বাংলাদেশ কিন্তু 250 করতে পারবে না। আপনি এই বাজিটা মোস্ট লাইকলি ধরতে পারবেন না। বাংলাদেশের এই ব্যাটিং ইউনিট একদম স্পোর্টিং কিংবা ব্যাটিং উইকেটও 250 করতে পারবে। কিন্তু মুশকিলটা হবে হচ্ছে এই বাংলাদেশ তার অপটিমাম 180-90 করলো, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড কিংবা ইন্ডিয়া ওই উইকেটে আগে ব্যাটিং করলে খুব সহজেই 240-50 করবে এবং 180-90 চেস করবে 17-18 ওভারে। এটা হচ্ছে ওই ট্র্যাকের ব্যাপার। সো ওইটা আমি বলছি যে উইকেট যত স্লো হবে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা তত বাড়বে, এবং বাংলাদেশ সেমিফাইনাল খেলে ফেলে মানে সত্যিকার অর্থে অবাক হওয়ার কিছু থাকবে না। আবার বলছি ডিপেন্ডস অন উইকেট। আর আপনার যে প্রশ্নটা, সেটার মূল বিষয়টা হচ্ছে যে তিনটা মাঠে আমি যদি ভুল না করি প্রত্যেকটা মাঠে কমপক্ষে 5টা করে উইকেট আছে। প্রতিটা উইকেটে কিন্তু 3-4টার বেশি ম্যাচ হয়নি। আমরা যে বলছি যে সময় যত গড়াবে, টুর্নামেন্ট যত, আইপিএল তো শেষ হয়ে আসছে বা শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই, উইকেট স্লো হবে। উইকেট কিন্তু অত বেশি ইউজড উইকেট হবে না, মানে একেবারে ইউজড হতে হতে সেই উইকেট যে একদম মরা উইকেট হয়ে যাবে সেটার সম্ভাবনা কিন্তু কম। কেননা আপনি যে উইকেটগুলো তৈরি করেছেন, একটা উইকেটে হিসেব করে দেখবেন আপনি 5-6টার বেশি ম্যাচ হয়নি এবং তারপরে কিন্তু মোটামুটি একটা ব্রেক পাচ্ছেন। আর আইসিসি ইভেন্টগুলোর প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড বলে সেখানে যথেষ্ট স্পোর্টিং একটা উইকেট দেওয়ার চেষ্টা করা হয় যেন ম্যাচগুলো এন্টারটেইনিং হয়, ওয়েদার ইট ইজ টি-20 ক্রিকেট আর 50 ওভার্স ক্রিকেট। সো আমার মনে হয় যে ওই ধরনের একটা চেষ্টা আইসিসি করবে, যেটা হতে পারে কন্ডিশন গরম, প্রচণ্ড গরম, এবং সেইখানে চাইলেও আপনি অনেক বেশি ফ্রেন্ডলি ট্র্যাক বানাতে পারবেন না, কিছুটা স্লোয়ার সাইডে থাকবে। এর আগে ইউএইতে যে বিভিন্ন ধরনের গ্লোবাল টুর্নামেন্ট বা ওখানকার টুর্নামেন্টগুলো হয়েছে সেখানে আমরা দেখেছি যে ফ্রি ফ্লোয়িং স্ট্রোক মেকিং উইকেট বলতে যে বোঝানো হয় সেরকম উইকেট কিন্তু ইউনাইটেড আরব এমিরেটসে খুব বেশি হয় না, কয়েকটাই হয়, খুব বেশি হয় না। তো সেটা যদি হয় বাংলাদেশের দারুণ পসিবিলিটিস আছে। কামিং ব্যাক টু দ্য টিম, মোহাম্মদ ইসলাম, তামিমকে কতটুকু মিস করবে বাংলাদেশ? হ্যাঁ, অনেক মিস করবে, অনেকভাবে মিস করবে। এরকম একটা গ্লোবাল ইভেন্টে তামিম নাই। আমার কাছে মনে হয় যে ওপেনিং পজিশনটা এখনও কিন্তু সেটেল না। প্রথমত মানে আপনি যদি টেকনিক্যাল সাইডটা দেখেন, ওই একটা মানে সিচুয়েশন ছিল যে তামিমের হয়তো হাঁটুর ইঞ্জুরি থেকে রিকভার করে হয়তো ইয়েটা খেলতে পারতো, ওয়ার্ল্ড কাপটা খেলতে পারতো। তো সেই ক্ষেত্রে যখন এটা সম্ভব হয়নি, সে নিজেই সরে দাঁড়িয়েছে। তো আমার কাছে মনে হয় যে এক তো ওর প্রেজেন্সটা মিস করবে প্রথম 6 ওভারে। এটা আসলে অনেকটা প্লেয়ার টু প্লেয়ার ভ্যারি করে। আমার এক্সপিরিয়েন্স বলে যে বাংলাদেশ টিম খুবই কনফিডেন্ট হয় যখন একজন সিনিয়র মাঠে থাকে, এবং তামিমের আরেকটা খুব বড় কন্ট্রিবিউশন হচ্ছে টিমের অ্যাজ আ টিমমেট। আই থিঙ্ক ওইটা রিপ্লেস করা খুব ডিফিকাল্ট। এক হচ্ছে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে রিপ্লেস করা ডিফিকাল্ট, আর টিমমেট হিসাবে রিপ্লেস করা খুব ডিফিকাল্ট হবে। তো কিছু মোমেন্ট থাকে, যেমন খুব বেশি প্রেশার মোমেন্ট থাকে। অবশ্যই রিয়াদ আছে, সাকিব আল হাসান আছে, মুশফিকুর রহিম আছে টিমে। আজকাল অনেকটা দেখা যায় যে অনেকেই একটা সিনিয়র ভূমিকা এখন অনেক প্লেয়ারকে স্টেপ আপ করতে হবে। কিন্তু ওই যে প্রথম 6 ওভার একটা বড় টিমের সাথে, অবভিয়াসলি তামিমের রেকর্ড
নিয়ে আমরা অনেক অনেক ধরনের আলোচনা করি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল ইউ নিড ইউর মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার। সো আই থিঙ্ক মিস তো করবেই অনেকভাবে, মানে আই থিঙ্ক ক্রিকেটিং সাইডটাই হোয়াট এভার ইউ সে, ওর এখন ফর্মও খুব ভালো ছিল, তো উই ডোন্ট নো কী করতো ওয়ার্ল্ড টি20-তে। সো ওর কিন্তু ওয়ার্ল্ড টি20-তে গতবার ওয়ার্ল্ড টি20 হি ওয়াজ দ্য হাইয়েস্ট রানস করে ইন দ্য টুর্নামেন্ট, তখন ওকে নিয়ে কথা হতো। তো হি ইজ পারফর্ম, ও তো এমন না যে পারফর্ম করে নাই। তো আমার কাছে মনে হয় স্পেশালি যেহেতু এখনও সেটেল করতে পারিনি ওপেনিং জুটিটা, এবং আমরা কিন্তু এখনও শিওর না যে নাইম আর লিটন দাস ওপেন করবে নাকি সৌম্য সরকার আসবে, সাকিব তিনে খেলতেও পারে। এই জায়গাটায় আমার মনে হয় এক হচ্ছে একটু প্রেশার থাকবে ওপেনারদের উপর এরকম বড় টুর্নামেন্টে। অ্যাট দ্য সেম টাইম যে বাকি 3জন সিনিয়র আছে 3, 4, 5 কিংবা 4, 5, 6 ব্যাটিং করবে, মেবি তাদের উপর একটা প্রেশার এসে পড়বে। দেব চৌধুরী, তামিম তো ব্যাখ্যা করেছেন তিনি কেন নেই, 1-1.5 বছর ধরে যেহেতু টি20 খেলছেন না, এটা বাকি যারা ওপেনার আছে তাদের প্রতি অন্যায় হবে। আপনি কি আসলেই এই ব্যাখ্যাতে সন্তুষ্ট, না এর পেছনে কোনো গল্প আছে বলে আপনার মনে হয়? দেখেন, পেছনের গল্প আসলে কি সেটা যে পর্যন্ত অফিসিয়ালি না বলা হয় সে পর্যন্ত সেটা পেছনের গল্পই থাকবে। সো তামিম যে কথাটা বলেছেন, মানে আমার মনে হয় সবারই উচিত, আমরা যারা গণমাধ্যম কর্মী আছি কিংবা স্পেকটেটার্স, তামিমের কথাটাকেই রেসপেক্ট করা, যেহেতু তিনি অফিসিয়ালি বলেছেন, তো ওই জায়গাটাতে থাকতে চাই। আমি যে জায়গাটা অ্যাড করতে চাই ঈশান ভাইয়ের সাথে, হি রাইটলি পয়েন্টেড যে তামিমের স্ট্রাইক রেট বা তামিমের ব্যাটিং নিয়ে কথা হয়, অনেক রকম আলোচনা হয়। এখন একটা বিষয় হচ্ছে যে যার স্ট্রাইক রেট 117, তাকে আপনি খারাপ বলছেন, আমি মেনে নিচ্ছি। 117কে খারাপ বলে আপনি 118কে তো ভালো বলতে পারেন না। 117 যদি খারাপ হয় স্ট্রাইক রেট, 118 খারাপ, 120ও খারাপ, আপনি 130কে ভালো বলতে পারেন ওই জায়গা থেকে। সো আমার মনে হয় যে তামিমকে নিয়ে যে সমালোচনাটা ছিল বা টি20 ক্রিকেটের যে কাঠামো, সেটার সঙ্গে তামিমের ব্যাটিং নিয়ে যে আলোচনা, তার অনেকটাই অযাচিত। আর বাংলাদেশের ওপেনিং স্লটটা যদি আপনি হিসেব করেন, লিটন তার থ্রু আউট দ্য ক্যারিয়ার আপনি কখনোই দেখাতে পারবেন না তিনি ধারাবাহিক ছিলেন। নাইম তার স্ট্রাইক রেট কত, 106-এর মতো। লাস্ট ম্যাচটাও যদি আপনি দেখেন, প্রস্তুতি ম্যাচ ওমানের এই টিমের এগেনস্টে, সেখানে তিনি বোধহয় 53 বলে 63 করেছেন, 39টা সিঙ্গেল ছিল। এবং সবচেয়ে সিগনিফিকেন্ট পার্টটা হচ্ছে, আমি জাস্ট মানে কয়েকটা ব্যাপার বলি, যে প্রথম পাওয়ার প্লের যে 6 ওভার, সেই সময়ের মধ্যে তিনি অন্তত অফসাইডের বারে 4 থেকে 5টা বল পেয়েছেন, যেগুলো অ্যাকচুয়ালি শুড বি এ বাউন্ডারি বল, শুড বি, একটাও কিন্তু তিনি বাউন্ডারিতে পাঠাতে পারেননি। সো আলটিমেটলি এই বোলারদের এগেনস্টে আপনি যখন এই ধরনের বাউন্ডারি অপরচুনিটিস মিস করছেন, আপনি ডেফিনেটলি যখন মূল টুর্নামেন্ট শুরু হবে, এর চেয়ে বেটার বোলার পাবেন, এর চেয়ে বেটার ফিল্ডার পাবেন, এবং এর চেয়ে বেটার ওরিয়েন্টেড ক্রিকেট টিম পাবেন। তখন কি হবে? আমি বলছি না নাইম ইজ ইন গুড ফর্ম, লিটন তিনিও প্র্যাকটিস ম্যাচে ভালো করেছেন, কিন্তু আপনি যদি ভরসার জায়গা বলেন যে না আমার ওই ভরসাটা আছে, আমি পার্সোনালি লিটন কিংবা নাইম কিংবা সৌম্য, 3জনের যাকেই আপনি খেলান না কেন, যে 2জনকে আপনি চুজ করেন না কেন, ওই ভরসাটা না শতভাগ পাই না। কিন্তু তামিম যদি থাকতো, আমি হয়তো দর্শক হিসেবে বা গণমাধ্যম কর্মী হিসেবে ওই ভরসাটা পেতাম। ঈশান ভাই যেটা পয়েন্ট আউট করে যে পাওয়ার প্লের ওই অপশনটা, ইউ নেভার নো যে আপনার প্রথম 5 ওভারের মধ্যে বাংলাদেশ 4 উইকেট হারাবে না, আপনি কখনো এটা বলতে পারবেন না। তামিমের মতো ওই ধরনের ক্যারেক্টার কিছু সময় দরকার, কারণ রিয়াদ এটা খুব স্পষ্ট করে বলে গেছেন যে এইবার এই বিশ্বকাপে আমাদের সিনিয়রদের একটু বেশি দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বটা তামিম থাকলে হয়তো কিছুটা হলো তারা একটু রিল্যাক্স থাকতে পারত, কিন্তু এখন যে অবস্থাটা আমার মনে হয় যে তামিমের না থাকাটা বাংলাদেশ মিস করে, বা এক্সপেক্ট করি সেটা যেন মিস করতে না হয়। যারা আছেন, যে যুক্তিতে তামিম নিজেকে সরিয়ে নিয়েছেন, তারা যেন তামিমের সেই সরিয়ে নেওয়াটাকে জাস্টিফাই করতে পারেন তাদের পারফরমেন্স দিয়ে। না, যেহেতু এই প্রসঙ্গটায় কথা হচ্ছে, সৌম্য সরকারের ফর্মটা এটা অনেক বড় কনসার্নের জায়গা। আমরা অস্ট্রেলিয়ার সাথে খেললেন, পর নিউজিল্যান্ডের সাথে আসলে প্রায় পুরোটা সময় বসেই থাকতে হয়েছে কম বেশি। সো একেবারে আউট অফ ফর্ম থেকে এত বড় একটা টুর্নামেন্টে যাওয়া কতটা প্রেশারের? এখন সৌম্য জিম্বাবুয়ের সাথে মোটামুটি ভালো ব্যাটিং করেই কিন্তু অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলে। আমি একটু কনফিউজ থাকি সৌম্যকে নিয়ে, মানে আমার কাছে মনে হয় যে ও নিশ্চয়ই কিছু একটা করে, ওর প্র্যাকটিস অথবা ওর কোনো একটা অ্যাটিটিউডে এতগুলো মানুষ ইমপ্রেসড হয়ে থাকে সবসময়। মানে আপনি দেখবেন যে যখনই, এটা কিন্তু গত 3-4 বছর ধরে হয়ে আসতেছে, যে কোনো একভাবে টিমে চলে আসে সৌম্য, স্পেশালি টি20 টিমে। আমার মনে আছে 2018-তে মনে হয় 3বার থেকে 4বার চিফ সিলেক্টর মিনহাজ আহমেদ নান্নুকে যখন জিজ্ঞেস করলাম আমরা যে ও আবার টিমে কীভাবে আসে, তো প্রতিবারই কিন্তু একই উত্তর ছিল যে টিম ম্যানেজমেন্ট থেকে চেয়েছে। তারপর একবার এশিয়া কাপের মাঝখানে মনে হয় হি ওয়াজ ফ্লোন ইন, ইমরুল কায়সার সৌম্য টুর্নামেন্টের মাঝখানে চলে যায়। অনেকে ক্লেম করেছে তারা জানতোই না যে সৌম্য দলে আসছে। তো নিশ্চয়ই একটা লেভেলে এরা তো এক্সপার্ট, আমি তো আর তাদেরকে ডিনাই করতে পারবো না তারা এক্সপার্ট না, তো তাদেরকে ইমপ্রেস করে। এখন একটা পয়েন্ট তারা বলে যে ও পেস বোলিং খুব ভালো খেলে,
দিস ইজ আ টেকনিক্যাল পয়েন্ট ওর জন্য, ভেরি গুড। কিন্তু আবার সেম মানুষগুলো কিন্তু বলে অফ স্টাম্পের বাইরে তার নাকি সমস্যা আছে, হি স্টিল ডাজন্ট নো ওয়ার ইজ ফোর্থ স্টাম্প ইজ। তো দুইটা আমার কাছে খুব মনে হয় যে ক্ল্যাশ করে দুইটা কথা। ইফ ইজ গুড এগেন্স্ট ফাস্ট বোলিং, এখন ফাস্ট বোলিং তো আর সারাক্ষণ ওকে শর্ট বল আর হাফ বলে দিবে না, ওকে তো ওইখানেই বল করবে। সো হাউ ডাজ, কীভাবে দুইটা জিনিস কারেক্ট হয়, যে কোনো একটা কারেক্ট হবে, আইদার হি ইজ আ গুড প্লেয়ার অফ ফাস্ট বোলিং আর না হলে হি ইজ আ ভেরি ব্যাড প্লেয়ার অফ ফাস্ট বোলিং, বিকজ সে যদি ওইটাই ফাস্ট বোলিং ওটা খেলতে না পারে। তার ব্যাপারে কিন্তু অনেকে স্পিন বোলিং নিয়েও প্রশ্ন করে যে স্পিন বোলিং খেলতে পারে না। তো ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন, কিন্তু আমাদের হাতে কি আসলে অপশনসই নেই সৌম্যর জায়গায় ব্যাটসম্যান? এখন ইনফ্যাক্ট সৌম্য কার জায়গায় খেলবে? যদি যেহেতু প্র্যাকটিস ম্যাচে লিটন আর মোহাম্মদ নাইম খুব ভালো ব্যাটিং করেছে, দুজনই 50 করেছে, তো ইজিয়া ব্যাকআপ ওপেনার, ওকে ফাইন ব্যাকআপ ওপেনার, কিন্তু তাহলে আপনার সারা বছর কিংবা বিভিন্ন টুর্নামেন্টে যারা সৌম্যর চেয়ে অনেক বেশি অ্যাভারেজ যাদের, তারা কি দোষ করেছে? অবভিয়াসলি সৌম্য উইল প্লে ইন দ্য টিম, এটা তো কোনো ডাউট নেই। গত 5-6 বছর ধরে হি হ্যাজ বিন প্লেইং ইন দ্য বাংলাদেশ টিম। মাঝে একটা ভালো পার্পল প্যাচ ছিল, তারপরে অনেক দিন টিমের বাইরে ছিল। তো আমি জানি না মানে এই হিসাবটা কিভাবে হয়, ইটস ভেরি কন্ট্রাডিক্টিং দুইটা জিনিস। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে মাঝে মনে হয় কোচ ডমিঙ্গো তাকে একটা অলরাউন্ডার হিসাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছিল, যে সে সাথে ব্যাটিং করবে আর বোলিং করবে। রাইট। তো নিধিয়াস ট্রফিতে আমরা দেখেছি মানে হি ইজ অ্যান ওকে বোলার, বাট আই ডোন্ট থিঙ্ক হি ইজ গোইং টু, আপনাকে হয়তো সে 2-3 উইকেট দিবে না, একটা ঝামেলার মধ্যে সে আপনাকে 2 ওভার করে দিতে পারবে। আর 7 নম্বরে ব্যাটিং করার মতন প্লেয়ার আমার মনে হয় না সে। আমার মনে হয় এখন যেরকম সোহানকে গ্রুম করা হচ্ছে, আফিফ এখন খুব ভালো মারতে পারে, এখন যদি ওইটাও চিন্তা করে যে আচ্ছা নিয়ে তো গেছি, এখন কোথাও খেলায় দিব, তো ওইখানে কিন্তু আপনি একটা খুব ক্রিটিক্যাল একটা জায়গা আপনি ডিস্টার্ব করবেন। সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ যে কাজটা করে, ফিনিশ করে উইথ দ্য হেল্প অফ আফিফ, সোহান আর শামিম বলেন, মেহেদি বলেন, তো এটা কিন্তু তাদের কাজ, দে আর পেইড টু ডু দ্যাট জব বলতে পারেন। যে সোহানের কাজ হচ্ছে শেষে যে আজব আজব শট খেলে রান বের করে আনা, মানে যেখান থেকে হয় না ওখান থেকে রান বের করে না। এটা সৌম্যর পক্ষে আমার মনে হয় একেবারেই সম্ভব না। ইজ আ ভেরি ক্লাসিক্যাল ব্যাটসম্যান, হ্যাঁ ওর কিছু উইকনেস আছে, কিছু এইসব আছে, বাট এইসব জিনিস নিয়ে মেন্টালিটি নিয়ে তো আপনি 6-7-এ নেমে প্রত্যেক বলে ছক্কা আশা করতে পারেন, হয়তো একটা 6 মারতে পারে। আই ডোন্ট থিঙ্ক, ওই দিন আমরা একটা খুব ভালো এক্সাম্পল দেখেছি সোহানের ব্যাটিংয়ের, যে যে যাই বলুক, যে কোনো বোলিং অ্যাটাক হোক, যে কোনো বোলার হোক, ছক্কা মারার অ্যাবিলিটি ইজ রেয়ার, মানে এটা বাংলাদেশের ক্ষেত্রে আরও বেশি রেয়ার। তা আপনাকে যে কোনো ব্যাটসম্যান বলবে যে 40 বল 100 করে, সে কিন্তু বলবে যে আরে আমাকে তো একজন বোলিং করছে, আমি তো কোনো মেশিনের এগেনস্টে খেলি নাই। সো সামওয়ান ওয়াজ থিঙ্কিং, সামওয়ান ওয়াজ বোলিং, মিসকিউ হতে পারতো। তো আমার কাছে এটা একটা ভেরি গুড সিগন্যাল সোহান দিয়েছে যে লেট দ্য স্পেশালিস্ট ডু দ্যাট জব। তো তার মানে হচ্ছে আমরা এখন অপেক্ষা করব যে লিটন আর নাইম, মানে আল্লাহ না করে যে কোনো একজন ফেল করবে, তারপর আমরা সম্মুখে। দ্যাটস নট দ্য ওয়ে ইউ শুড। মানে এই জায়গাটায় একজন যদি হাংরি প্লেয়ার আপনি নিতে পারতেন, আমি নট সেইং যে সৌম্য হাংরি না, বাট ফর এক্সাম্পল এবার প্রিমিয়ার লিগে হায়েস্ট করেছিল মিজানুর রহমান, আমার মনে হয় না কেউ তার কথা মনেও করে। মানে আমরা শুনেছিলাম যে তাকে কিছু একটা জায়গায় সুযোগ দেওয়া হবে, মানে খুবই হার্ট ব্রেকিং এইসব প্লেয়ারের জন্য। আমার খারাপ লাগে যে মে মাসের শেষ পর্যন্ত হি ওয়াজ ইন ভেরি গুড ফর্ম। কথার কথা যদি জিম্বাবুয়েতে নিয়ে যেত, তাকে নিয়ে 3টা T20 খেলাতো, কি হইতো? সে তো কিছু রান করতো, সেই কনফিডেন্স থেকে আপনাকে অস্ট্রেলিয়ার সাথে নিতে পারতেন। দিস ইজ আ বিগ ডিল ফর হিম। আই ডোন্ট নো ইফ ইটস আ বিগ ডিল ফর সৌম্য, আই ডোন্ট নো ইফ পিপল আর টেকিং হিম সিরিয়াসলি। যখন সে মানে তার আর কি ডেভেলপমেন্ট দরকার আছে আমি ঠিক শিওর না। 6 বছর হয়ে গেছে, বাংলাদেশের ক্যারিয়ার লম্বা হয় কিছু প্লেয়ারের, সব প্লেয়ারের হয় না। তো 6 বছর হয়ে যাওয়ার পরও যদি আপনি কিছু না করতে পারেন, সামথিং রং ইন দ্য প্লেয়ার। আই ডোন্ট থিঙ্ক দের সামথিং রং ইন উইথ পিপল, মানে যারা দেখতেছে তাদের নজরটা ঠিক আছে যে হ্যাঁ পেস বোলিং ভালো খেলে, সুন্দর ব্যাটিং করে, কিন্তু এটা আমাদের কি কোনো পারপাস সার্ভ করবে? আই থিঙ্ক দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সরি, লং আনসার। দেব চৌধুরী, আমরা ব্রেকে যাব, তার আগে আপনার কাছে সৌম্যর ব্যাপারে একটু ছোট্ট করে জানতে চাই। যে দেখেন, মানে খুব সহজ একটা কথা বলি, আমি নাম বলছি না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম নীতি নির্ধারক একজন একটা কথা বলেছিলেন যে সৌম্য তার কমফোর্ট জোনে থেকে প্র্যাকটিসটা করে। সৌম্য যে উইকেটে বল ব্যাটে আসবে, ফ্রি ফ্লোয়েন্ট স্ট্রোক খেলা যাবে, ন্যাচারাল স্ট্রোক মেকিং উইকেট, হি উইল বি ফ্ল্যামবয়েন্ট দেয়ার। আপনার ওর ব্যাটিং দেখে খুব ভালো লাগবে, কিন্তু উইকেট যখন একটু ডেটোরেট করবে, একটু স্লোয়ার সাথে থাকবে, ইট উইল ক্রিয়েট এ হিউজ প্রবলেম ফর সৌম্য। আর ইশাম ভাই যেটা বলছিলেন যে পেস বলার এগেনস্টে আবার বলা হচ্ছে অফ স্টেপের বাইরে, আপনি কোন দিন অফ স্পিনারের এগেনস্টে সৌম্যকে ভালো খেলতে দেখছেন লাস্ট কবে? আপনি মনে করতে পারবেন না। তো দের আর সো মেনি থিংস ইন বিটুইন। স্ট্যাটটা হচ্ছে লাস্ট 6 ম্যাচে সৌম্য রান করেছেন বোধহয় 32। কেন? ম্যাক্সিমাম ম্যাচই ছিল হচ্ছে স্লো লো ট্র্যাকে। সো জিনিসটা হচ্ছে কি যে সৌম্য ওপেনার হিসাবে খেললে খুব সহজভাবেই তাকে 1, 2, 3-এর মধ্যে খেলানো হবে। নট নেসেসারি সৌম্য। শামীমের কথাও বলি, আপনি হয়তো ব্রেকে যাবেন, আমি ছোটো করে শেষ করে দিচ্ছি। প্র্যাকটিস ম্যাচে যদি দেখে থাকেন, শামীম অনসাইডে দারুণ প্লেয়ার, অফসাইডে
খেয়াল করে দেখবেন ওই ম্যাচে তিনি 5টা বল অফ স্ট্যাম্পের বাইরে 6th অথবা 7th অথবা 8th স্ট্যাম্পেও পেয়েছেন। 5 বলের মধ্যে একটা বল যেটা ফুল টাচ ছিল ব্যাটে লাগাতে পেরেছেন 1 রান, বাকি 4 বল তিনি ব্যাটে লাগাতে পারেননি। সো দেয়ার আর সো মেনি থিংস। আপনি শুধু সৌম্য না, অন্যান্য যারা আছে তাদের যে অ্যাবিলিটিগুলো এগুলোকে ওয়ার্ল্ড কাপের মাঝখানে আপনি ফাইন টিউন করতে পারবেন না। রাদার তাদেরকে কনফিডেন্সটা দেওয়া যে ভাই বাবা তোমার যে হিটিং জোন আছে, যে অ্যাবিলিটিটুকু আছে, ইউ নিড টু মেক শিওর ইউ হ্যাভ দ্যাট কনফিডেন্স দ্যাট ইউ ক্যান এক্সপ্লোর। জায়গা মতো তুমি খেলে দিতে পারো, এত কিছু ভাবার দরকার নাই। সো সৌম্যকেও আমার মনে হয় যারা ওকে ব্যাকআপটা দিচ্ছেন বা সাহসটা দিচ্ছেন বা ওকে পিক করছেন, সৌম্যকে ওই সাহসটা দেওয়া উচিত যে ভাই তুমি এখন কোনো কিছু করতে যাও না, যেটা পারো মনের আনন্দে ক্রিকেটটা এনজয় করার চেষ্টা করো। ওই চাপ নিয়ে খেলতে গেলে সবাই সাকিব আল হাসান না। সো এটা অ্যাডমিট করেই তাকে ওই বা তার মতো অন্যান্য যারা আছে সবাইকে ওই ব্যাকআপটা দেওয়া বোধহয় খুব ইম্পর্টেন্ট। আমরা মিনিট খানেকের মধ্যে ব্রেকে যাব। আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, যেহেতু স্ট্রাইক রেটটা একটু কম নাইমের, সেক্ষেত্রে আপনি কি মনে করেন সৌম্য ক্যান বি আ গুড চয়েস? আই ওন্ট গো ফর সৌম্য। আমি মানে কোনোভাবেই আমি সৌম্যকে লিটনের সঙ্গে এই মুহূর্তে ওপেনিং করাবো না, কেননা নাইম কিন্তু কয়েকটা সিরিজ ভালো খেলেছেন। সেই ক্ষেত্রে হয়েছে কি, আপনি স্লো লো ট্র্যাকে সে যখন ভালো খেলেছে তখন ওইখানে যেহেতু আপনি মনেই করছেন বা ধরে নিচ্ছেন যে কিছুটা হলো স্লোয়ার সাইডে থাকবে, আর যদি ভালো ট্র্যাক হয়, প্রপার ব্যাটিং ট্র্যাক হয়, সেখানে আপনার লিটন তো আছেই। মানে লিটনের চাইতে ভালো স্ট্রোক মেকার তো বাংলাদেশ টিমে কেউ নেই, খুব স্বাভাবিকভাবেই যদি বলা যায়। সো এই পার্টনারশিপটা আপনারা ক্যারি অন করছেন থ্রু আউট দ্য সিরিজ। সো আমার মনে হয় ওই হিসেবেই যাওয়াটা উচিত। শামীম পাটোয়ারির ইনক্লুশনটা, মানে যদিও ক্যাপ্টেন বলেছেন যে দিস ইজ দ্য বেস্ট টিম উই হ্যাভ, বাট শামীম পাটোয়ারি জিম্বাবুয়েতে একটা সিরিজ খেললেন, ভালো খেললেন একটা ম্যাচ, তারপর কিন্তু পারফরমেন্স নাই। তার ইনক্লুশনটা আপনি ফেয়ার এনাফ মনে করেন? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে ও যেই রোলটা প্লে করবে বাংলাদেশে, এই রোল প্লে করার এই এক্স্যাক্টলি এই খেলাটা খেলার ব্যাটসম্যান একটু কম। আর এই জায়গাটাও বাংলাদেশে যেটা হয় যে মাঝখানটা খুব ভালো, 3, 4, 5 মানে রিয়াদ, মুশফিক এবং সাকিব যেখানে ব্যাটিং করবে এই জায়গাটা খুব ভালো। উই অলসো অলরেডি হ্যাভ আফিফ অ্যান্ড সোহান। তো আমার মনে হয় শামীম পাটোয়ারির উপর সেরকম কোনো প্রেশার নেই অ্যাট দ্য মোমেন্ট, বিকজ ওর আগে অনেক ব্যাটসম্যান আছে, খুব এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে। তো আর আমাদের একটা অভ্যাস আছে, আমরা একটু ইয়াং প্লেয়ার ব্লাড করি। আমাদের দেশের একটা স্টাইল এটা আসলে। আমার মনে হয় যে ফর্মে আছে এবং সে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, প্রিমিয়ার লিগে অনেক রান করেছে ক্রুশাল টাইমে, এই কারণে তাকে জিম্বাবুয়ের সাথে নেওয়া। জিম্বাবুয়ের একটা ইনিংস খুব ভালো ছিল। হ্যাঁ, অস্ট্রেলিয়ার সাথে, নিউজিল্যান্ডের সাথে সবাই কিন্তু সুযোগ ওরকম ব্যাটিংয়ের পায়নি, সে হয়তো মিস করেছে। আমার মনে হয় এটা ছোটোখাটো একটা সেটব্যাক। যেটা আমি ওর ব্যাপারে যেটা জানতে পারলাম যে ইজ এ স্ট্রং গাই, মেন্টালি হি ইজ কোয়াইট স্ট্রং। আশা করা যায় যে এগুলো হয়তো ওকে খুব একটা এফেক্ট করবে না। হোপফুলি ওরকম সুযোগ আসবে 2-1টা ওর প্রুফ করার মতন। যেমন আমার মনে হয় প্র্যাকটিস ম্যাচে ব্যাটিং দেখে মনে হয়েছে যে ওর সাথে যদি একটা ব্যাটসম্যান সেট থাকে, হি ক্যান প্লে হিজ শটস, মানে একটু ডিফারেন্ট। মানে হয়তো আমরা কনভিন্স হব না সবসময়, আমরা কারোর সাথে কম্পেয়ার করবো না, বাট আই থিঙ্ক আমাদের দলে এরকম কিছু ব্যাটসম্যান এখন দরকার। আমরা অনেক ভালো ব্যাটসম্যান পেয়েছি, বাট এখন আমার মনে হয় যে T20-তে যেটা দেবদা কিছুক্ষণ আগে বললো যে আমরা আসলে কোন ক্যালিবারের টিম, আই থিঙ্ক ইটস আ গুড প্লেস টু একটা ভালো টুর্নামেন্ট যেখানে আমরা প্রুভ করতে পারি যে আমরা হয়তো বিগ স্কোরিং টিম হয়ে যেতে পারি এই টুর্নামেন্টে। যদি টপ অর্ডার রান করে, মিডল অর্ডারে তো ভালো একটা ইঞ্জিন রুম আছেই, মানে ইউ হ্যাভ ভেরি এক্সপিরিয়েন্সড মিডল অর্ডার। তারপরে যদি সোহান আর আফিফ, কিন্তু দে হ্যাভ প্রুভড যে তারা বড় টিমের সাথে পারবে। হয়তো উইকেটে এখনও প্রুভ করতে পারেনি, বাট সেটাও তারা আমার ধারণা এখানে করে ফেলতে পারবে। আই থিঙ্ক শামীম ইজ ইন আ ভেরি গুড স্পট। মানে শামীম যখন যেদিন সুযোগ পাবে, যদি আর পাবে তো হয়তো 15 বল, তো যদি 20-30 রান করে দেয়, অ্যান্ড ইফ হি গোজ ইভেন বেটার, হোয়াই নট। মানে আপনার বেস্ট 11-এ শামীম আছে? না, অ্যাট দ্য মোমেন্ট মনে হয় থাকবে না। আমার মনে হয় শামীম থাকবে না, অ্যান্ড ইটস কোয়াইট ন্যাচারাল। আমার মনে হয় যে মাহিদি আছে, শেখ মেহেদি আছে, তারপরে হয়তো 3 জন পেস বোলার খেলাবে। তো আমার ইকুয়েশন এখন আসে না, বাট ইজ আ গুড প্লেয়ার টু হ্যাভ ইন দ্যাট স্কোয়াড। দেব চৌধুরী, গেল একদিনের সবচেয়ে আলোচিত বাংলাদেশ টিম নিয়ে যেটা যে বিপ্লবের ফিরে আসাটা, হ্যাঁ, রুবেলের মেইন টিমে ঢুকে যাওয়া, বিপ্লবের ফিরে আসাটা, বিপ্লবের সাথে কি হলো আসলে? বিপ্লবকে দেশে ফিরিয়ে আনা হলো, কী কারণে নেওয়া হলো এটাও বুঝলাম না, কী কারণে ফিরে আনা হলো এটাও আমি ঠিক শিওর না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে যে কনজারভেটিভ মেন্টালিটি নিয়ে আপনি কখনো বড় টিম হতে পারবেন না। আপনি যখন গ্লোবাল স্ট্যান্ডার্ডকে নিজেকে স্ট্যান্ডার্ড ওই জায়গায় নিয়ে যেতে চাবেন, ইউ হ্যাভ টু টেক সাম রিস্ক। সেই সঙ্গে কিছু গ্যাম্বেল করতে হবে। লেগ স্পিনিং অপশনটা হচ্ছে সেই গ্যাম্বেল। লেগ স্পিনারকে প্লিজ, লেগ স্পিনারকে রিজার্ভ প্লেয়ার হিসেবে রাখা কি একটা রিস্ক? আমি ঠিক শিওর না, এটাই বলছি যে বিপ্লবকে চুজ করা, তাকে নিয়ে যাওয়া, ব্যাক করা, পুরো জিনিসটার মধ্যেই না একটা অসামঞ্জস্য আমার কাছে পরিলক্ষিত হয়। কেন বললাম আমি,
যে আপনাকে কেনই নিচ্ছেন, কোন বিবেচনায় নিচ্ছেন, কেনই বা ওকে ফিরিয়ে আনছেন। আপনি যদি লেগ স্পিনার এফোর্ড করতেই না চান, আপনার যদি সাহসটুকু না থাকে, আমার পয়েন্টটা হচ্ছে যে ইফ ইউ পিক দ্য লেগ স্পিনার ইন ইউর টিম, ইউ নিড টু প্লে হিম ইন দ্য ফিল্ড। তাকে মাঠে আপনার বেস্ট ইলেভেনে নিতে হবে, নেওয়া উচিত। কি হবে 3 ম্যাচে, আপনি 3 ম্যাচে হারবেন, 3 ম্যাচে প্রত্যেক 4 ওভারে বিপ্লব 40-50 রান করে দেবে, 3 ম্যাচে সে 150 রান দেবে। আপনি তো দেখলেন, রিস্কটুকু নিলেন। হয় কি, যেটা আমি বলছিলাম যে ওই কনজারভেটিভ মেন্টালিটিতে গেলে হয় কি, আপনার যখন আপনার মনে হবে যে আপনার একটা এক্স ফ্যাক্টর দরকার, এক্স ফ্যাক্টর আপনি বুঝতে পারছেন যে অনন্ত কিংবা ঈশাও আমার এক্স ফ্যাক্টর, কিন্তু এক্স ফ্যাক্টর বুঝে আমি পিক করার সাহসটা দেখাতে পারছি না। অর্থাৎ আমি যেখানে থাকবো সেখানেই থেকে যাবো, এবং বাংলাদেশের ক্ষেত্রে এই ব্যাপারটাই হয়। এবং বিপ্লবের ব্যাপারটা আমার কাছে খুব হার্ট ব্রেকিং মনে হয়। একটা ক্রিকেটারকে আপনি ইয়াসির রাব্বি দিনের পর দিন টিমের সঙ্গে রাখছেন, তাকে হোপ দিচ্ছেন, কিন্তু তাকে আপনি খেলাচ্ছেন না। না খেলালে এই প্লেয়ারটা তৈরি হবে কোথায়? আর বাংলাদেশের লেগ স্পিনারদের তৈরি হওয়ার জায়গা আমার কেন যেন মনে হয় ন্যাশনাল টিম। বিপিএলে খেলানো হয় না, এনসিএলে খেলানো হয় না, প্রিমিয়ার লিগে কোচরা তাদের খেলাতে চান না, তাহলে একটা লেগ স্পিনার কোথায় যাবে? লেগ স্পিনার হওয়া কি দেশে পাপ? আপনারা লেগ স্পিনার বলে হাপিত্তেশ করেন, দর্শকরা প্রতিনিয়ত লেগ স্পিনার খোঁজে। আপনি যে কোনো একজন লেগ স্পিনারকে নিয়ে একটা স্টোরি করবেন, দেখবেন মানুষ কতটা আগ্রহ নিয়ে দেখে। টিম ম্যানেজমেন্ট বলে পৃথিবীর সব দেশে এখন ভালো ভালো লেগ স্পিনার আছে, বা লেগ স্পিনাররা লাস্ট 6-8 ইয়ার্স দারুণ পারফর্ম করছেন। আপনার তো একেবারে যে নেই সেটা না, যারাই আছেন তাদেরকে কি আমরা ব্যবহার করতে পেরেছি? তাদেরকে কি আমরা ডোমেস্টিক্যালি ওরকম করে তৈরি করেছি? সো আলটিমেটলি আমার মনে হয় হিজ বিট আনলাকি, এবং তার সাথে যেটা হয়েছে, আমি ইনজাস্টিস বলবো না, কিন্তু ক্যালকুলেটিভ কোনো সিদ্ধান্ত এটা আমার মনে হয়নি। মোহাম্মদ ইসলাম, বিপ্লব থেকে রুবেলে আসি। রুবেলকে রিজার্ভ হিসেবে নিয়ে যাওয়াটা, ওটা এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? ভেরি ভেরি স্ট্রেঞ্জ ফ্র্যাঙ্কলি। মানে আমরা যদি রিজার্ভ ব্যাটসম্যান হিসেবে দেখি, আমরা শামীম পাটোয়ারির কথা চিন্তা করবো। এখন যদি এমন হতো সিচুয়েশন যে শরীফুল রেগুলারলি খেলেনি, আপনি ওকে নিয়ে গেলেন রিজার্ভ হিসাবে কিংবা 4th চয়েস হিসাবে পেস বোলিং অ্যাটাকে, মানে ইউর নেক্সট বেস্ট থিং। একজন পেস বোলার প্রায় 12 বছর ধরে ন্যাশনাল টিমে আছে, হি ইজ এস্টাবলিশড, এখন হয়তো টিমে আর নেই, মানে সে কিন্তু সুযোগ পাচ্ছে না অনেকদিন ধরে। মানে আমি জিনিসটা নিজেই বোঝার চেষ্টা করছি। মানে এখানে একটা আনক্যাপ বোলার থাকলে অনেক ধরনের সুবিধা হতে পারতো। অবশ্যই রুবেল ইজ অ্যাজ গুড অ্যাজ হি ক্যান বি, ও যত ভালো প্লেয়ার আমরা ওর থেকে ওইটাই পাবো। কিন্তু আমরা কিছুক্ষণ আগে শামীম পাটোয়ারি নিয়ে কথা বললাম, তো জিনিসটা এরকমই যে হি ইজ আ ভেরি এক্সাইটিং নিউ চয়েস। একটা বড় গেমে আপনি ট্রাই করে দেখতে পারেন যে কী করে, ওরও মেন্টালিটি অন্যরকম। কিন্তু রুবেল আপনি রাখলেন রিজার্ভে, তার 30+ আই থিঙ্ক হিজ এইজেস, হাউ ক্যান হি বি আ রিজার্ভ বোলার? ওর মেন্টালিটির কথা একবার ভেবে দেখেন। মানে এখনও কিন্তু বলছে যে রিজার্ভ প্লেয়ার। সেকেন্ডলি, এখানে যেটা আনক্যাপ প্লেয়ার থাকতো, এবং ট্রেডিশনালি যেটা হয়, আপনি কোথাও যখন কোনো নতুন ওয়ার্ল্ড কাপে কোনো রিজার্ভ প্লেয়ার বলেন বা এক্সট্রা প্লেয়ার যারা নিয়ে যায়, বেশিরভাগই থাকে একটু আনক্যাপড, একটু নতুন, যেন ওর ওই এনার্জিটা কিংবা ওর ওই হাঙ্গারটা কাজে লাগানো যায়। এগেন আমি হাঙ্গার বারে বলতেছি, বাট আমাকে হয়তো রুবেল সারপ্রাইজও করতে পারে যদি কোনো সুযোগ পায়, অ্যান্ড আই ওয়ান্ট টু বি সারপ্রাইজ। কিন্তু আমার মনে হয় ওর প্রতি এটা একটা মানে এক ধরনের একটু কি বলবো, ইনজাস্টিস ডেফিনেটলি না, মানে আই এম শিওর হি ইজ এনজয়িং ইট, কিন্তু এটা একটা বাজে একটা স্ট্যান্ডার্ড সেট করে যে একজন সিনিয়র পেস বোলার কীভাবে রিজার্ভ প্লেয়ার হয়। রিজার্ভ প্লেয়ার হবে নতুন একজন প্লেয়ার, যাকে আপনি ওইভাবে মেন্টালি প্রিপেয়ার করবেন যে দেখো তোমার সুযোগ নাই, বাট সুযোগ হলে নাথিং টু লুজ। রুবেলের এভরিথিং টু লুজ, বিকজ সে তো একটা রেপুটেশন বিল্ড করছে। তো আমার কাছে আমিনুলের জিনিসটা খুব আজব লাগলো। রুবেলকে রেখে দিছে কোনো সমস্যা নেই, কিন্তু এই জায়গায় রুবেল একটা যদি টিমের প্লেয়ার হতো তার একরকম ছিল, বাট এর জায়গায় যদি এখন অনেকগুলো পেস বোলার কিন্তু উঠে আসে, সুমন খান, হাসান মাহমুদের অবস্থা আমি ঠিক জানি না, বাট দের ইজ আ লট অফ ফাস্ট বোলার যারা হয়তো রুবেলের জায়গায় থাকলে জিনিসটা অন্যভাবে জিনিসটা দেখতে পারতো, তাদের হাঙ্গারটা অন্য জায়গায় থাকতো, তাদের মোটিভেশনটা অন্য জায়গায় থাকতো। দেব চৌধুরী, আপনার বেস্ট 11টা একটু দেখতে চাই। কোয়ালিফাইং রাউন্ডে না, যখন আমরা আই হোপ যে আমরা যাচ্ছি মূল পর্বে, মূল রাউন্ডে আপনার বেস্ট 11টা একটু জানতে চাই। লিটন, আল গোফর, যেটা আমি আগেই বলছিলাম যে লিটন এবং নাইমের সঙ্গে 3 নম্বরে আমি নিশ্চিত আমার এই মতের সঙ্গে আপনি বা ঈশান ভাই কেউই একমত হবে না। 3 নম্বর আমি সাকিব খেলাতাম না। খেলাবেন না? না, 3 নম্বর আমি খেলাবো আফিফকে। এবং এটার পেছনে আমার লজিক আছে। আমার লজিক আপনার পছন্দ নাই হতে পারে, আপনি সেটা ডিনাই করে দেবেন, কিন্তু আমার লজিক আছে। 3 নম্বরে আমি আফিফকে খেলাবো। আমি আফিফকে প্রত্যেক ম্যাচে 50 থেকে 60 বল খেলার সুযোগ দিতে চাই, কারণ আমি আমার ওই ইয়াং প্লেয়ারকে ওইভাবেই তৈরি করতে চাই যেন সে তার পোটেনশিয়াল অনুযায়ী বেস্ট পসিবলটা দিতে পারে। আর ব্যাটসম্যান সাকিবের T20 ট্র্যাক রেকর্ড কিন্তু আহামরি ভালো না। সো ওই কারণে 3-এ আমি আফিফকেই খেলাতাম। 4-এ অ্যাজ পার অর্ডার, 5-এ সাকিব, 6 ঈশান ভাই যেটা বলছিলেন যে বাংলাদেশের মিডল অর্ডার শুধু কম্প্যাক্ট না, খুব ভালো, সেই খুব ভালো জায়গাটাকে আমি
ওটার সাথে আরও কিছু এলিমেন্ট যোগ করে সাকিবকে ওখানে রাখতাম এবং এর ফলে হতো কি পুরো একটা অর্ডার যদি একটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন স্টিল এখনও অপোনেন্টকে ভোগায়, ফিল্ডারদের একটু এক্সট্রা এনার্জি লস করতে বাধ্য করে। তো আফিফ, মুশফিক, সাকিবের পর মাহমুদুল্লাহ 6 নম্বরে এবং নুরুল হাসান সোহান। দেন যে জায়গাটা আমি কোনোভাবেই মানে সাকিব এবং নাসুমকে ওইরকম ফ্রেন্ডলি মানে স্পিন ফ্রেন্ডলি ট্র্যাক না হলে দুইজন লেফট আর্মার স্পিনার আমি অ্যালাউ করতাম না। আমি হয়তো মাহাদির সঙ্গে যেতাম, যে মাহাদি এবং অ্যাট দ্য সেম টাইম সাইফুদ্দিন, মুস্তাফিজ অফকোর্স দ্য আলটিমেট চয়েস, এবং আমি তাসকিনকে নিতাম, শরীফুলকে না। তাসকিনকে নিতাম কেন? কারণ গত 2 বছরে নতুন বলে গতির কথা যদি বলেন, বাংলাদেশের নতুন বলে বল করার বোলার এখন আমার মনে হয় তাসকিন ইজ দ্য বেস্ট। সাইফুদ্দিন তার কাজ করছেন, মুস্তাফিজ হি ইজ ব্রিলিয়ান্ট, তাকে নিয়ে কোনো প্রশ্ন হবে, কিন্তু নতুন বলের যে কাজটা সেটাতে আমার মনে হয় তাসকিন ক্যান বি দ্য ভেরি বেস্ট চয়েস এই মুহূর্তে বাংলাদেশের আছে। তাসকিন হয়তো একটু বেশি রান দেবেন, কিন্তু তার যে গতি, তিনি যে নতুন যে ভ্যারিয়েশনগুলো যোগ করেছেন, বল ভেতরে আনা, আউট সুইং, সব কিছু মিলে তাসকিন যদি প্রথম পাওয়ার প্লেটা ইউজ করার জন্যই আমি তাসকিনকে নিতাম। সে যদি 3 ওভারে, একটা কথার কথা, 3 ওভারে যদি 35 রানও দিত, সে যদি আমাকে 2-3টে উইকেট নিয়ে দিত, 2টো উইকেট নিয়ে দিত, ক্যাপ্টেন হিসেবে আমি স্যাটিসফাইড হতাম। এই বেস্ট 11 হবে না, দেখা যাবে সাকিব 3 আসবে বা 4 নম্বরে মুশফিক যেভাবে থাকার কথা, মানে কনভেনশনাল ওই ওয়েতে যাবে। নাসুমও খেলবে, মাহিদিও খেলবে, সাকিবও খেলবে, আপনি 2জন পেস বোলার খেলাবেন, একজন হচ্ছে আপনার মুস্তাফিজ, তো মানে মুস্তাফিজকে বাইরে রেখে আমি বলছি, আরেকজনকে সাইফুদ্দিন। কেননা আপনি চেষ্টা করবেন বা চিন্তা করবেন না মাহিদিও আছে, সাইফুদ্দিনও আছে, ব্যাটসম্যানটা যদি ওপর দিকে ফেল করে যায়, 2জন মিলে কিছু রান করে দেবে। এই কিছু রান করে দিতে পারবে, ওই ডিফেন্সিভ চিন্তা করে আপনি কখনো বড় ম্যাচ জিততে পারবেন। তাসকিন এবং আফিফের 3-এ খেলা দেব চৌধুরীর টিমটা একটু ডিফারেন্ট, আপনার টিমটা একটু শুনি। না, আমি দেব চৌধুরী অলরেডি বলছে এটা খুব কনভেনশনাল চিন্তা হবে, কিন্তু সাকিবকে আমি অন্য জায়গায় খেলানোর আসলে জায়গা যাই না। মানে ও T20-তে আসলে যদি 3-এ না খেলে হয়তো ওকে 7-এ খেলাতে হবে। আই ডোন্ট থিঙ্ক এই দলের সাথে ওর ওটা যাবে, বিকজ ওর টিমে তো এই দলটা এফোর্টও করতে পারবে না লজিক্যালি। এই টিমে আন্ডার রাসেল নাই বেসিক্যালি, তো ইটস ডিফিকাল্ট। মানে আমাদের বাংলাদেশ টিমে তো ওই জায়গাগুলোতে আপনার কিছু বিগ হিটারও রাখতে হবে। তো আই থিঙ্ক ওর যে ব্যাটিংটা এখন ওকে একটু ফ্রিলি খেলতে দিতে হবে, বিকজ হি ইজ অলরেডি আন্ডার আ লট অফ প্রেশার, বোলিং করবে, এই করবে। তো ও 3-এ খেললো, 4-এ আমার মনে হয় রিয়াদকে খেলানো উচিত এখন। হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টিম আই থিঙ্ক, মানে বাই ইন ফর্ম, নো ডাউট। হ্যাঁ, T20 অলরেডি একটা মানে সবচেয়ে বাজে উইকেটে একমাত্র 50 করছে সে। অলওয়েজ লুকস ইন গুড ফর্ম। আর ও যেটা হবে যে 4-এ খেলুক আর যেখানে খেলুক, হি উইল টেক ইট ডিপ। 5-এ মুশফিক, আই থিঙ্ক এরপরে আপনি ইউ ক্যান স্ট্রেচ দ্য ব্যাটিং লাইন লিটল। সোহান আছে, আফিফ আছে, হয়তো আফিফ আগে আসবে, তারপর সোহান আসবে সাথে। তারপর আমি অবভিয়াসলি একটা সুবিধা হচ্ছে মাহিদি থাকলে, মাহিদি আই থিঙ্ক ওইভাবেই তাকে বোনাস প্লেয়ার হিসাবে ক্যাপ্টেন কোচ বলেছিল মনে যে বোনাস প্লেয়ার যে কোনো জায়গায় খেলানো যায়, প্লাস নিউ বলে হয়তো বোলিং করতে হবে ওর। হ্যাঁ, নাসুম আমার টিমে আসবে না, বিকজ আই থিঙ্ক সাকিব থাকলে নাসুমকে দিয়ে আসলে মানে কী জিনিস পারপাস সার্ভ করে, বাংলাদেশি উইকেট না হলে হয়তো না। আর পেস বোলারদের মধ্যে আমি তাসকিনকে ইমিডিয়েটলি নিব না, আমি শরীফুলকে চুজ করব, বিকজ আই থিঙ্ক শরীফুলের এখন T20-তে একটা 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 নর্ম চালু হয়ে গেছে, একটা মোটামুটি সবাই এটা অ্যাকসেপ্ট করে যে যত বেশি লেফট আর্ম ফাস্ট বোলার থাকবে, এটা হচ্ছে ভেরিয়েশনের কারণে। মুস্তাফিজের অলরেডি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট লেফট আর্ম কুইক বোলার্স ইন দ্য ওয়ার্ল্ড। তার সাথে যদি আমরা শরীফুল অলসো অনেকটা ডেভেলপ করছে হোয়াইট বলে। আর তাসকিন আই এম শিওর মানে হি শুড বি দ্য নেক্সট ম্যান ইন। আর সাইফুদ্দিন তো আছেই, আমার মনে হয় সাইফুদ্দিনের ব্যাটিংটা নিয়ে আমি খুব একটা আশাবাদী না, কিন্তু আমার মনে হয় যে যদি সে লাস্ট যেটা হবে মুস্তাফিজ, সাইফুদ্দিন আর শরীফুল হয়তো লাস্টের 5 ওভার বোলিং করবে, একটু ঘুরে করতে হবে। তো ওই ক্ষেত্রে আমার মনে হয় সাইফুদ্দিন চলে আসে দলে। আর ওইটাই মানে একটা জিনিস, এই টিম করার পর আমার মনে হয় যে এই টিম যে করবে সে ভাববে যে আচ্ছা ঠিক আছে, মেহেদি কিছু রান করে দিবে, সাইফুদ্দিন কিছু রান করে দিবে। আলটিমেটলি এই রানগুলোর ভ্যালু খুব কম থাকে আনলেস ইউ আর চেসিং 20 বলে 40 লাগে, তখন যদি কেউ কিছু মেরে দেয়। তো আমাদের ওরকম ব্যাটসম্যান লাগবে। আমার মনে হয় সোহান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওইসব সিচুয়েশনে, আফিফ, রিয়াদ। আমরা মাহিদি আর সাইফুদ্দিন থেকে আশা করতে পারি কিছু রান, বাট আই থিঙ্ক এই 11টা থাকলে আপনি তখন একটু এক্সপ্লোর করতে পারেন যে হয়তো পরে তাসকিনকে আনতে পারেন, নাসুমকে আনতে পারেন, মেবি ইউ ক্যান ব্রিং আপ শামিম পাটোয়ারি এজ ওয়েল। তো তখন এই ক্ষেত্রে আমার মনে হয় চয়েস খুব কম বাংলাদেশের, ফ্র্যাঙ্কলি যে কোনো জায়গায় বলেন। সৌম্যও আমার কাছে মনে হয় না এখন ফার্স্ট 11 আসবে, বাট আই থিঙ্ক দিস ইজ মাই 11। আপনার যেহেতু নাসুম আপনার টিমে নাই, খুব ভালো পারফর্ম করেছে ঘরের 2টো সিরিজে, বাট স্পোর্টিং উইকেটে নাসুম ওয়ার্ল্ড কাপে কতটা ভালো পারফর্ম করার মতো? না, আমার মনে হয় নাসুমের বিষয়টা না অনন্ত, এটা বেসিক্যালি আপনার মনে রাখতে হবে যে এটা কম্বিনেশনের জন্য। মানে সাকিব যেখানে আছে
আপনি তো একটা অফ স্পিনার রাখতেই হবে, মাহিদি তো থাকবেই। মাহিদির পরে কিন্তু আপনার অফ স্পিনিং চয়েসটা হচ্ছে আফিফ আর রিয়াদ। আই ডোন্ট থিঙ্ক দুজন মিলে 4 ওভার করবে, হয়তো 2 ওভার 1 ওভার করবে। তো আপনি তখন একজন লেফট আর্ম স্পিনার ইজ আই থিঙ্ক গুড এনাফ, বিকজ আপনি যদি 3টা পেস বোলার খেলান, আপনি যদি 2টা পেস বোলার খেলান, তখন তো আপনার নাসুম অটোমেটিক্যালি চলে আসে। আমার মনে হয় না ইউএইতে, ইনফ্যাক্ট আমার মনে হয় না ওমানে আপনি 2টা পেস বোলার অ্যাফোর্ড করতে পারবেন। একটা কথা মনে রাখতে হবে, কি লেভেলের ওপোনেন্টের সাথে খেলছেন, এটা খুব ইম্পর্টেন্ট। পিএনজি, স্কটল্যান্ড আর ওমান, একটা জিনিস মাথায় রাখবেন, দে ডোন্ট ফেস আ লট অফ 130, 140, দে ডোন্ট ফেস আ লট অফ গুড কাটার্স। তো আপনার তখন 3জন পেস বোলার লাগবে, তারা কিন্তু সারাক্ষণ স্পিন ফেস করে। নাসুম কিংবা মাহিদির কোয়ালিটি স্পিনার তারা খেলেছে, তারা হয়তো সাকিবের সামনে দাঁড়াতে পারবে না হয়তো, কিংবা এরকম ভালো পেস বোলিংটা এইদের সাথে আপনি ইউজ করবেন। এগেন আপনি যখন ওয়েন ইউ গো টু দ্য বিগ টিমস, আপনার কিন্তু লাস্টের 6 ওভার পেসারদের দিয়ে করাতে হবে। আপনার পাওয়ার প্লেতে একটা পেসার লাগবে, লাস্টের 6 ওভার আপনি স্পিনার করা, বাংলাদেশ তো করাই না ফ্র্যাঙ্কলি, তো আপনার পেসার লাগবে তখন। আর বড় বড় টিম, বাংলাদেশ টিমও বিলিভ করে যে পেস ইজ দ্য ওয়ে টু গো। তাসকিন আছে ব্যাকআপ, আই থিঙ্ক শরীফুল, মুস্তাফিজ, সাইফুদ্দিন, ইটস আ গুড গ্রুপ। এই গ্রুপের মধ্যে দিয়ে যদি বের করতে পারে, মানে এদের মধ্যে দিয়ে আপনার খেলাতে হবে। আমার মনে হয় না যে 3টা স্পিনার দিয়ে খুব একটা আগাতে পারবে। আপনার টিমে 3জন পেসার থাকে, 3জন পেসার থাকে। আমি ইশাম্বার সাথে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে লাস্ট বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ যে ক্যাম্পেইনটা, সেই ক্যাম্পেইনটার মূল ফোর্সটা কি? মূল ফোর্সটা হচ্ছে লাস্ট সিরিজগুলো জেতা, তাই তো? সেটা যদি আমি ধরে নেই, তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, বাংলাদেশের কোনো পেস বোলার কিন্তু পাওয়ার প্লে ঠিক মতো বল করে নাই। পাওয়ার প্লের সময়টা কিভাবে বলটা কাজে লাগাতে হয়, বাংলাদেশের এরা অতীতে অনেক করেছে, ডোমেস্টিক সার্কিটে করেছে, কিন্তু রিসেন্ট পাস্টে তারা কিন্তু সেটা করেননি। কারণ নাসুম প্রত্যেক ম্যাচেই অলমোস্ট পাওয়ার প্লেতে উইকেট নিয়ে দিয়েছে, হয়তো সাকিব করেছে, নয়তো মাহিদি করেছে, সো তারাই সেভাবে করে গেছে। খেয়ালটা করে দেখেন, ওইখানে কিন্তু ব্যাপারটা হবে না। ওইখানে কিন্তু আপনার প্রথম 6 ওভারের মধ্যে পেস বোলারদের ইউজ করতে হয়। স্পিনার যদি ইউজ করতে যান, লাক যেদিন ভালো ফেভার করবে আপনি বেঁচে যাবেন। তাছাড়া প্রথম ওভারে দেখা যাবে 3 ছক্কা মেরে দিছে, ওই সময় আপনি একদম এলোমেলো হয়ে যাবেন, 1 নাম্বার। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, একইভাবে বাংলাদেশের যে খেলাগুলো হয়েছে, পেস বোলাররা অ্যাকচুয়ালি ডেথ ওভারে গিয়েও কিন্তু খুব বেশি পরীক্ষায় পড়েননি, ওইখানে কিন্তু সেই পরীক্ষাটা দিতে হবে। সো তাদের সেই এক্সপিরিয়েন্সটা আছে, স্কিলও আছে, প্রুভেন স্কিলও আছে, কিন্তু এক্সিকিউট করা ইটস প্রবাবলি দ্য হার্ডেস্ট পার্ট। সো ওই জিনিসটা ক্যালকুলেশন করেও আমার মনে হয় যে বেস্ট 11 সাজানোটা ইম্পর্টেন্ট। মানে বেস্ট 11 আমি যাই সাজাই, এইসাম ভাই যাই সাজান, দিন শেষে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাদের কমফোর্ট জোনে থেকেই বেস্ট 11 সাজাবে, এবং তারা এক্সট্রা অর্ডিনারি কোনো রিস্ক কিন্তু নিতে যাবে না। যেটা আমি বারবার মেনশন করছি, যে কনভেনশনাল জায়গা থেকে ওই রিস্কটুকু তারা নিতে যাবে না। তারা একদম বেসিক জায়গা থেকে যতটুকু করা দরকার অতটুকুই করবে। এর বাইরে গিয়ে আমার মনে হয় না খুব বেশি কিছু। ইভেন অন তারা প্রথম যে 3টা ম্যাচ, আপনি তো বলছিলেন যে আমরা প্রথম 3 ম্যাচ বাদ দিলে মূল পর্বের কথা চিন্তা করে বেস্ট 11, আমি মূল পর্বের কথা চিন্তা করেই বলেছি। আর প্রথম যে 3 ম্যাচ, সেখানেও তাদেরকে আপনি রিস্ক নিতে দেখবেন বলে আমি বিশ্বাস করি না। আমার মনে হয় না। দীপ চৌধুরী, আমরা তো শেখ মাহিদিকে ফ্লোটার হিসেবে জানি, যে কোনোখানে তাকে খেলাচ্ছে টিম ম্যানেজমেন্ট। আমরা কিন্তু রিসেন্ট সিরিজও দেখেছি 3 নম্বরে। আমি জাস্ট একটু অ্যাড করি, এই ফ্লোটারের ব্যাপারটা আমার কেন যেন মনে হয় মানে একটু সেকেলে ধারণা হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম স্পষ্ট মনে আছে, একদিন হঠাৎ করে ব্যাটিং মানে খেলা দেখছি, হঠাৎ করে দেখি জাভাগাল শ্রীনাথ 3 নম্বরে নেমে চলে আসছে। আরে কী ব্যাপার, এরকম তো কখনো দেখি নাই। সো ওইটা ওই সময়ের ক্রিকেটে ছিল। এখনকার যুগের আর্লি ডেজের ক্রিকেটে আপনার যদি নর্মালি টেস্ট ম্যাচ না হয়, নাইট ওয়াচম্যান হিসেবে মাহাদিকে 3 নম্বরে পাঠানোর কোনো মানে হয় না। আমি ধরে নিলাম ফার্স্ট ম্যাচ সাকিব মানে শূন্য করলেন, সেকেন্ড ম্যাচে শূন্য করলেন সাকিব 3 নম্বরে, আপনি পরের ম্যাচে মাহাদিকে 3 নম্বরে নামিয়ে দিলেন, মাহাদি 3 বলে 5 করে আউট হলো, 4 নম্বর ম্যাচে গিয়ে কী করবেন আপনি? সাকিব আনবেন না মাহাদিকে আনবেন? আমি গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশ টিম মাহাদিকে আনবে না। মাহাদি মানে আলটিমেটলি হয় কি, যে মাহাদিকে আপনি ফ্লোটার হিসেবে চিন্তা করছেন, হুইচ ইজ এ গুড থিং। সে ডোমেস্টিক সার্কিটে বিভিন্ন জায়গায় প্রমাণ করেছে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ টিম বেস্ট 11 বা গেম সিচুয়েশন যেভাবে অপারেট করে, সেই এক্সপিরিয়েন্স এটা ফলো করে না যে ফ্লোটার হিসেবে মাহাদিকে আপনি 3-এ হুট করে খেলে দেবেন। যদি খেলিয়ে দেন, তাকে আপনার কমপক্ষে 3-4 ম্যাচ খেলাতে হবে। এক ম্যাচে নামালেন, আরেক ম্যাচে অন্য কাউকে করলেন, এভাবে আসলে খুব বেশি সাকসেস ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় আপনি পাবেন না। ওয়ার্ল্ড কাপে ইউ নিড টু গো স্টেডি, ভেরি স্টেডি। জি, আপনি তো নাইমের স্ট্রাইক রেট নিয়ে কথা বলেছেন এর মধ্যে, যে খুব একটা স্ট্রং না, 105 বা 6। জি, সেখানে শেখ মাহিদিকে খেলিয়ে শামীমকে নিচে যদি খেলান, সেটা কি আসলে ভাবতে পারে কিনা টিম ম্যানেজমেন্ট? ভাবতে পারে, কিন্তু একটু বেশি হয়ে যাবে না এই চিন্তাটা? মানে আপনার টিমে ব্যাকআপ হিসেবে সৌম্য আছে, তো সেক্ষেত্রে আপনি মানে মাহাদিকে উপরে খেলিয়ে মানে কোন অপশনের কারণ? আরও একজন ব্যাটসম্যান, আপনি 8 ব্যাটসম্যান নিয়ে খেলবেন?
বা 9 ব্যাটসম্যান নিয়ে খেলবেন, 8 ব্যাটসম্যান 9 ব্যাটসম্যান নিয়ে খেলে আসলে আপনি খুব বেশি কিছু করতে পারবেন না। তো টপ অর্ডার যদি রান আপ তাকে ভালো মতো করে দেয়, ঈশান ভাই যেটা বলছিলেন যে আলটিমেটলি আমরা তো টি20তে হরহামেশা 8টা ব্যাট মানে মোরলেস সেটা ঠিক আছে, কিন্তু আরো একজন এক্সট্রা ব্যাটসম্যান বা মাহেদিকে আপনি, যেহেতু তিনি ডোমেস্টিক সার্কিটে ওপেন করেছেন, বিভিন্ন সময় ভালোও খেলেছেন, সেটাও অ্যাডমিট করতে হবে, কিন্তু তাকে ওপেনিং করিয়ে দিলে পুরো ব্যালেন্সটা না একটু যেন টিমের কাছে, টিমের প্লেয়ারদের কাছে একটু এলোমেলো মনে হবে, তারাই বোধহয় ব্যালেন্সের সঙ্গে মানে ঠিক ম্যাচ করতে পারবেন বলে আমার মনে হয় না। জি, মোহাম্মদ ইসলাম, একেবারে সময় নিয়ে আমাদের হাতে বিশ্বকাপের 4 সেমিফাইনালিস্ট প্রেডিকশন আপনার কারা কারা যেতে পারে? প্রথমে তো আপনি জিজ্ঞেস করে ফেলছেন বাংলাদেশ কোথায় বাংলাদেশ যাবে। আছে আপনার আমার কাছে মনে হয় যে যেই গ্রুপে বাংলাদেশের প্রেডিকশন যেটা বলছে যে বাংলাদেশ হয়তো এই কোয়ালিফাইং ফেজ থেকে উঠে ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপে মনে হয় যাবে। ডিফিকাল্ট গ্রুপ, কিন্তু আমি বলবো যে এই গ্রুপ থেকে ইন্ডিয়া যাবে, আমার ধারণা বাংলাদেশ / নিউজিল্যান্ড যাবে, আর ওই গ্রুপ থেকে মনে হয় গ্রুপ এ যেটা, ওখান থেকে হয়তো আমার ধারণা ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ যাবে। ইংল্যান্ড দেব চৌধুরী আপনার? ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ, এই পাশ থেকে মানে আমি জানি না কেন যেন আমার এটা মনে হয় পাকিস্তান উইল ডু ভেরি গুড ইন দিস ওয়ার্ল্ড কাপ। আই উইল গো ফর ইন্ডিয়ান পাকিস্তান। ইন্ডিয়া পাকিস্তান, আর এবং পাকিস্তান খুব ভালো করবে বলে আমার মনে হচ্ছে, কোন লজিক গ্লোবাল ইভেন্টে পাকিস্তান হরহামেশা আসলে কম বেশি ভালোই করে। মোহাম্মদ ইসলাম, বাংলাদেশের কাছ থেকে আসলে কি এক্সাইটিং ক্রিকেট যেটা একদম ছোট্ট করে বলবেন, সেটা কি আসলে প্রত্যাশিত? অ্যাবসলিউটলি, খুব খুব মানে আমরা দেখবো এবার একটা নতুন হয়তো কিছু দেখতে পারি। উই হ্যাভ আ ভেরি এক্সাইটিং ক্যাপ্টেন অ্যাজ ওয়েল। খুব মানে ডেথ ওভার্সে ভালো ব্যাটিং করবে, বাংলাদেশ হয়তো এটা বড় একটা উইন বের করে নিয়ে আসতে পারে। দেব চৌধুরী 10 সেকেন্ডস। মাহমুদুল্লাহ রিয়াদ যাবার আগে অলরাউন্ডার বা প্রফেশনাল প্ল্যাটফর্মের ইন্টারভিউতে বলে গিয়েছিলেন যে বাংলাদেশের কি ফ্যাক্টর হবে টু প্লে উইদাউট দ্য ফেইলিয়ার অফ ফিয়ার, না ফিয়ার অফ ফেইলিয়ার। আপনি যেভাবেই খেলেন, যাই খেলেন, কোনো রকম ভয় ছাড়া ক্রিকেটটা খেলতে হবে। ইউ হ্যাভ টু এনজয় দ্য ক্রিকেট। কোনো রকম ফেইলিয়ারের চিন্তা করা যাবে না। সেটা করলে বাংলাদেশের সাকসেসফুল হওয়ার দারুণ সম্ভাবনা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। একেবারে সময় নেই, যেটা দেব চৌধুরী বলছিলেন, মোহাম্মদ ইসলামও বলেছেন যে বাংলাদেশ এক্সাইটিং ক্রিকেট খেলবে, ফিয়ারলেস ক্রিকেট খেলবে, সে প্রত্যাশা আমরা শেষ করছি। অবশ্যই জিটিভির পর্দায় বিশ্বকাপটা দেখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।